মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতক শিশুদের রক্ত দিয়ে। কি অবাক হচ্ছেন? আজকের মুভিটির গল্প এরকমই, যেখানে মেয়েদের সুন্দরী হওয়া এবং তাদের চেহারা সারা জীবনের জন্য ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুর। আবার এই ইল্লিগ্যাল কাজগুলো করছিল সরকারি এক মন্ত্রী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিউটি প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং এই মাফিয়া কি শেষমেশ ধরা পড়েছিল। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের মুভিটির শুরুতে আমরা একটি ফরেন মেয়েকে দেখতে পাই। সে লেকে সাঁতার কাটছিল। সে সময় দুটি ছেলে তার ড্রিঙ্কস এর ভেতর ড্রাগস মিশিয়ে দেয়। তারপর সে যখন সাঁতার শেষ করে এসে সেটি খায়, তখন তার মাথা হালকা ঘুরতে থাকে। ওই ছেলে দুটো তাকে জোর করে তার রুমের মধ্যে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় যে তার শরীর অদ্ভুত রকমের হয়ে যাচ্ছিল। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করা হয়, তখন দেখা যায় যে দুইটা ড্রাগস একই সাথে নেওয়ার ফলে এরকমটা হয়েছে। একটি ড্রাগস ইনভেস্টিগেশন করে পাওয়া গিয়েছিল, কিন্তু অন্য ড্রাগসটি কি সেটা খুঁজে পাওয়া এখনো যায়নি। তার পরের সিনে আমরা দেখতে পাই ইয়াসুদা নামে একটি মেয়ে, তার বোনের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন। সেই জন্য যেন ইয়াসুদা সরোগেট মাদার হয়ে যায়। এটার মানে হলো টেস্ট টিউবের বাচ্চা জন্ম দেওয়া। যে তাকে এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য টাকা দিয়েছে, তাকে দিয়ে দিতে হবে। আর কিছুদিন পর একজন লোক ইয়াসুদাকে টাকা দেওয়ার জন্য তার কাছে আসে। ইয়াসুদা সেই টাকাগুলো অন্য একটি মেয়েকে রাখতে দেয়। সে চলে যায় ওই লোকটির সাথে। তখন গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ঔষধ খেতে দেওয়া হয়। সে প্রথমে ঔষধটি খেতে চায় না। তখন লোকটি বলে, তুমি যদি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। তখন সে ওষুধ খেতে নেয়। তার কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে একটি রুমের ভিতরে বন্দি। রুমটি অনেক সাজানো গোছানো, আর রুমের ভেতরটা অনেক লাক্সারিয়াস ছিল। সে দেখতে পায় যে তার জানালার একটি কবুতর বসে আছে। সে ওই কবুতরটি ধরার চেষ্টা করে। ওই জায়গায় তখন একটি মেয়ে চলে আসে, যার নাম মধু। সে তাকে বলে, তুমি এই কবুতর ধরে রাখতে পারবে না। সে তাকে আরো বলে, এই জায়গায় তুমি সবকিছু পেয়ে যাবে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তুমি এই রিমোট বাটনে প্রেস করবে, আর তখন কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করার জন্য। এই জায়গায় এখানকার একজন নার্স আসে, যার নাম ছিল সুদামা। সে তাকে স্ক্যান করার জন্য নিয়ে যায়। যখন তার স্ক্যান করানো হচ্ছিল, তখন সে ডাক্তার গৌতমের সাথে কিছু কথা বলে। ওই ডাক্তার তাকে বেবি স্ক্যান করায়। ডাক্তার তাকে বেবি স্ক্যান দেখায় না, কারণ তারা সুরোগেট মাদার। বাচ্চা জন্ম নেওয়ার পর তাকে বাচ্চা দিয়ে দিতে হবে। অন্য একজনকে এজন্যই তারা চাচ্ছিল না এই বাচ্চার প্রতি তাদের কোনো ভালোবাসা জন্মাক। স্ক্যানিং করার পর সে খাবার খাওয়ার জন্য চলে যায়। সুদামা তখন তার গ্রুপের মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তারা ছিল সুরোগেট মাদার। প্রতিটা গ্রুপে 5 জন মাদার এবং 5 জন মেয়ে মিলে একটি গ্রুপ তৈরি করা হতো। তাদের এই গ্রুপের একজন ওয়ার্ল্ডার থাকে, যে তাদেরকে দেখা করে, এবং এই গ্রুপের একটি মেয়ে ছিল যে তাদের উপর বসগিরি দেখাতো। সে ইয়াসুদাকে বলে, তুমি জোন 2 এ যাবে এবং আমার জন্য সিগারেট নিয়ে আসবে। জোন 2 এ মেয়েদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু ইয়াসুদা সেখানে আসে। তখন তাকে একজন গার্ড দেখে ফেলে। গার্ড যখনই ইয়াসুদাকে ধরবে, তখনই গৌতম সেখানে চলে আসে। সে গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখছি। সে ইয়াসুদাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এই কেসটি নিয়ে তদন্ত করছিল। তারা একটি ফেয়ারনেস ক্রিমের ব্যাপারে জানতে পারে। তখন পুলিশ ওই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। ওই চেয়ারম্যান তাকে কোনো তথ্য দেয় না। এই চেয়ারম্যানের নাম হলো সনুক। সে মন্ত্রীর ছেলে ছিল। পুলিশ যখন তদন্ত করছিল, তখন একটা ভিডিও পায়, যেটা ইগান নামের একটা লোকের ছিল। এদিকে ইয়াসুদা তাদের জন্য সিগারেট এনেছিল। ইয়াসুদা ওই মেয়েটিকে দেয়, এতে করে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। সুদামা এসে তাকে বলে, আমি আমার ল্যাপটপ খুঁজে পাচ্ছি না। ল্যাপটপ ছাড়া আমি কোনো প্রকার কাজই করতে পারছি না। আমার সমস্ত কাজ ল্যাপটপেই রয়েছে। যখন সুদামা বলে, আমি জানি না, সুদামা তার ডেস্কে চলে আসে এবং সব জায়গায় ল্যাপটপ খুঁজতে থাকে। আর তখন ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার বাম চায়। সুদামা তাকে তখন মাথা ব্যথার বাম দিতে গেলে, এই সুযোগে ইয়াসুদা ওই ট্যাবলেটটি তার ফাইলের ভিতরে ঢুকিয়ে রাখে। লুকানোর সময় লীলা দেখে ফেলে। তখন লীলা ইয়াসুদাকে জিজ্ঞেস করে, তুমি ল্যাপটপ লুকিয়ে রেখেছো কেন? তখন ইয়াসুদা বলে, এখানে আসার পর প্রথম তার সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করেছিলাম। তারপরে দেখা যায় যে ওই পুলিশ ইগন নামের একটা ছেলের বাসায় যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটি মারা গেছে। তাড়াহুড়া করে তখন তারা রুমটি সার্চ করতে থাকে। সেখানে ফ্রিজ থেকে তারা ফেয়ারনেস ক্রিমের একটি স্যাম্পল পায়।
তার পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে পরীক্ষা করার জন্য। তখন ল্যাবের ডাক্তার পুলিশকে বলে যে আগে যে ফরেন মেয়েটি মারা গিয়েছিল তার শরীরেও সেম কেমিক্যাল পাওয়া গেছে। তুমি আমাকে কেমিক্যাল দিয়েছো, এটা আবার ওই স্যাম্পল একই ড্রাগসের। তারপর ডাক্তার গৌতম ইয়াসুদাকে চেক আপ করতে আসলে ইয়াসুদা জিজ্ঞাসা করে আপনি বিয়ে করেছেন কিনা। ডাক্তার বলে না। সে চেক আপ শেষে ওখান থেকে চলে যায়। পুলিশকে যে ডাক্তার ইনফরমেশন দিয়েছিল কেউ তাকে এসে মেরে ফেলে এবং ওই কেমিক্যালটাও লুকিয়ে ফেলা হয়। এখানে দেখে মনে হচ্ছিল ইয়াসুদা ডাক্তারকে পছন্দ করতে শুরু করেছে আর ডাক্তারও তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর একটি কাজল নামের মেয়ের হঠাৎ পেইন শুরু হয়। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে মধু বের হয়ে বলে ওর বাচ্চাটা পেটের ভিতরেই মারা গেছে। এই কথাটি তোমাদেরকে বলছি যাতে করে তোমরা তোমাদের সন্তানের প্রতি ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারো। পুলিশ অফিসাররা সোনুর বাসার সামনে সারাক্ষণ নজর রাখছিল। তাদেরকে দেখে ফেলে আর তার লোকদের বলে পুলিশের উপর হামলা করতে। তখন গুলি চালানো শুরু হয়। তখন এই জায়গায় একজন পুলিশ অফিসার মারা যায়। ওই হসপিটালের সব মেয়েরা কাজলের সঙ্গে দেখা করতে চায়। তখন মধু বলে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সে আরো বলে তোমাদের বলছি এখানে কারো সাথে অ্যাটাচমেন্ট করবে না, অন্যের প্রতি না নিজের প্রতি অ্যাটাচমেন্ট করবে না, না অন্যের প্রতি না নিজের সন্তানের প্রতি। এদিকে লীলা আর ইয়াসুদা কথা বলতে থাকে। তখন তারা ভাবে কাজলের লাশ 2 দিনের ভেতরে তারা কিভাবে বাসায় পাঠিয়ে দিল। এরপর দেখা যায় ইয়াসুদা ঘরের ভিতরে এসে চিন্তা করছিল। তখন সে ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এর আগে সে রিমোট বাটন প্রেস করেছিল। সুদামা দৌড়ে এসে তার রুমে চলে আসে। সে দেখতে পায় ইয়াসুদা মেঝেতে পড়ে আছে। তখন তাকে রুমে নিয়ে যাওয়া হয় আর তাকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে যখন পুলিশের উপর হামলা হয় তখন পুলিশ কমিশনারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাকে দেখানোর জন্য বাকি পুলিশ সদস্যরা হসপিটালে এসে পৌঁছায়। সে তাদেরকে ইনফরমেশন দেয় যে বিদেশি মডেল মারা গেল। সে প্রতি 6 মাস পর পর আমাদের দেশে এসে ভিজিট করত, তবে 3 দিনের বেশি থাকতো না। একইভাবে 122 জন মডেল বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে ভিজিট করেছে। এদের মধ্যে একটা বিষয় সিমিলার, তা হলো তারা খুব ধনী পরিবারের মেয়ে। কমিশনার তাদেরকে আরো বলেন একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম এলিনা। জানা গেছে তার সময় হয়ে গেছে আর এই কেসটি সিবিআই আমাদের হাতে হ্যান্ডেল করেছে। তখন পুলিশ মেয়েটিকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে যায়। এদিকে হসপিটালে নার্স চলে যাওয়ার পর ইয়াসুদা বাইরে এসে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ডাক্তার গৌতম তখন তাকে ডাক দেয়। সে আবারও জ্ঞান হারানোর ভান করে তার গায়ে পড়ে যায়। তখন গৌতম মধুকে বলে ওর মাথা ঘুরছে। তার চোখে কালো কাপড় পরিয়ে নিয়ে আসা হয়। তার রুমে পুলিশ যখন বিদেশি মেয়েটির পিছু করছিল তখন মেয়েটি তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িটিতে ঢুকে সে গাড়িটিতে থাকা লোকটির সাথে হাইফাই করছিল আর ওই লোকটির হাতে একটি ঘড়ি পরা ছিল। এদিকে নীলা আর ইয়াসুদা কথা বলছিল। এখানে সব মেয়েদের সবকিছুই আছে কিন্তু শান্তি নেই। তখন একটি মেয়ে সে নীলাকে নিয়ে যায়। এরপর ইয়াসুদা আবারও ওই কবুতরটিকে ধরার চেষ্টা করে কিন্তু সে ধরতে পারছিল না। সেজন্য জানালাটা সে ভেঙে ফেলে। সে যখন ওই কবুতরটাকে ধরে তখন সে দেখতে পায় যে ওটা আসলে কবুতর ছিল না। সে বুঝতে পারে এখানে সবকিছুই আর্টিফিশিয়াল। কবুতরের আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য সবকিছুই ছিল মনিটরে। তাই সে মনিটরটি ভেঙে ফেলে। ওই সময় ওখান থেকে সুদামা চলে আসে এবং তাকে কিছু মেডিসিন খেতে দেয়। তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে নীলার লিভার পেইন শুরু হয়ে গেছে, তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পুলিশরাও গাড়ির পিছন করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আর গাড়িটি খুঁজে পাচ্ছিল না। তখন তাদের গাড়িটি গরুর পাল দিয়ে ঘিরে ফেলা হয়। পালকের মালিক তাদেরকে একটি রাস্তা দেখায়। ইয়াসুদা যখন গৌতমের শরীরে ভান করে পড়েছিল তখন তার থেকে একটি কার্ড নিয়ে নেয় যেটার মাধ্যমে ওই রুমটি খোলা যেত। তারপর সে তার রুম থেকে বের হয়ে জন্তুতে চলে যায়। তখন তার সাথেই ওই মেয়েটির দেখা হয় যে মধুর গ্রুপের একজন ছিল। তারপর তাদের দুজনের মধ্যে খুব মারামারি হয়। মারামারি করতে করতে এক পর্যায়ে ইয়াসুদা ওই মেয়েটিকে ধাক্কা দেয়। সে পড়ে গিয়ে তার গলায় একটি কাচের টুকরো ঢুকে যায় এবং ওই মেয়েটি ওখানেই মারা যায়। তখন সে দৌড়ে চলে আসে। গার্ড তখন দেখতে পায় রুমটা খোলা। মধুয়া ক্যামেরাতে সব দেখে ফেলে এবং সে দেখে বুঝতে পারে ইয়াসুদা এখানে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। এরপর ইয়াসুদা একটা রুমের ভেতর চলে যায়। সেখানে সে অনেক মেয়ের লাশ দেখতে পায়। সেই লাশের মধ্যে সে কাজল ও লীলার লাশও দেখতে পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। এই গরুর পালের
মালিক পুলিশগুলোকে ধরে একটি জায়গায় নিয়ে যায়, তাদের ফোন ও গান সবকিছু কেড়ে নিয়ে তাদেরকে বন্দি করে রাখে। গার্ড ইয়াসুদাকে খুঁজতে খুঁজতে ওই রুমের ভেতরে চলে আসে। ইয়াসুদা সেটা বুঝতে পেরে গার্ডের থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে। সেই রুমে ঢুকে সে কিছু বক্স দেখতে পায়। এরপর ইয়াসুদা অপটিক্যাল গ্লাস পরে নেয়। তারপরে লীলার নাম্বার যে বক্সে ছিল সেই বক্সের কাছে যায়, আর তখন সে দেখতে পায় সেখানে ছোট্ট একটি বাচ্চা কাঁচের গ্লাসের মধ্যে বন্দি হয়ে আছে, যেটা দেখে সে ভয় পেয়ে যায় আর পিছনে সরে আসে। তখন তার শরীরে কিছু একটা লেগে একটা বাটন চালু হয়ে যায় আর সেখানে সব বাল্বগুলো জ্বলে ওঠে। তখন সে দেখতে পায় ওই বাচ্চাটার মতো ওখানে থাকা সব বক্সের মধ্যে আরো অনেকগুলো বাচ্চা আছে, তারা সবাই বন্দি। তারপরে গার্ড তাকে ধরে ফেলে এবং সে সেখান থেকে নিয়ে যায়। তারপর ইয়াসুদা সে বাঁধন খুলে ফেলে। তারপর ইয়াসুদা ও গার্ডের মধ্যে অনেক মারামারি হয়। ইয়াসুদা গার্ডকে বেল দিয়ে গলা টিপে মেরে ফেলে। ইয়াসুদা ক্যামেরার সামনে দেখতে পায় যে মধু যখন তার রুম থেকে বের হয় তখন ওই রুমের পাসওয়ার্ড সে দেখে ফেলে। মধু বাইরে যাওয়ার পর ইয়াসুদা ওই রুমের ভেতরে যায় কম্পিউটার আর সমস্ত ফাইল দেখতে। তখন মধু অন্য একটা রুম থেকে বলে, তুমি ওই মেয়েদেরকেও মেরে ফেলেছো আর গার্ডকেও মেরে ফেলেছো, তোমার কি জানার দরকার ছিল? তুমি আমাকে জিজ্ঞেস করলেই পারতে, আমি তোমাকে সব বলে দিতাম। এই কথা বলতে বলতে সে তার কাছে আসতে থাকে। ঠিক তখন ইয়াসুদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে। তখন সেখানে গৌতম চলে আসে। সে ইয়াসুদাকে বলতে থাকে, তুমি ওকে মেরে ফেলো, তোমার মতো আমিও এখানে এসে ফেসে গেছি, মধু খুবই খারাপ, ওকে মেরে ফেলো। এই কথা বলতে বলতে ইয়াসুদাকে সে ফাঁদে ফেলে আর তার কাছ থেকে ব্লেড নিয়ে নেয়। সে মধুকে সারিয়ে ওই ব্লেড ইয়াসুদার গলায় ধরে। তারপর তারা বলে যে তারা দুজনেই এখানে জড়িত। এরপর আমরা জানতে পারি যে তারা কিভাবে কে ফাঁদে ফেলেছিল। ইয়াসুদাকে বলতে থাকে তারা কিভাবে এটা শুরু করেছিল। আমরা দেখতে পাই মধু আসলে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার ছিল এবং সে খুব লোভী ছিল। গৌতম তাকে প্রপোজ করে কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। সে গৌতমকে বলে, তুমি তোমার চেহারা দেখেছো? কিন্তু গৌতম খুব জিনিয়াস একটা স্টুডেন্ট ছিল, কিন্তু মধুর তো অনেক লোভ, তার বড় লোক হওয়ার স্বপ্ন ছিল। এদিকে সেন্ট্রাল মিনিস্টার মধুকে প্রপোজ করে আর মধু টাকার লোভে তাকে বিয়ে করে নেয়। বিয়ে হওয়ার পর মধু প্রেগনেন্ট হয়ে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন আয়নার সামনে নিজেকে দেখতে পায় তার চেহারায় বয়স্ক মেয়েদের মতো মনে হচ্ছে। তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তোমার যে রোগ হয়েছে সেই রোগের কারণে তুমি কিছুদিনের মধ্যেই 60 বছরের বয়স্ক মেয়েদের মতো হয়ে যাবে। মধু ডাক্তারকে বলে, আমার চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দিব। ডাক্তার তাকে বলে, এই রোগের চিকিৎসা এখনো পৃথিবীতে বের হয়নি। তার চেহারা বয়স্ক মেয়েদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সে বেঁচে যায়। আর সে জানতে পারে যে মিনিস্টার তাকে ছেড়ে দিবে। এই কথা শোনার পর সে অনেক কষ্ট পায়। তখন মধুকে দেখার জন্য গৌতম সেখানে আসে। মধু গৌতমকে বলে যে আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছো? গৌতম মধুকে বলে, আমি তোমার চেহারা আগের মতো করে দিব, তবে একটা শর্ত আছে, চেহারা আগের মতো হয়ে যাওয়ার পর তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এই কথা শুনে মধু রাজি হয়ে যায়। গৌতম মধুকে তার সঙ্গে নিয়ে যায়, দিন রাত রিসার্চ করে তার চেহারা আগের মতো করে দেয়। কিন্তু গৌতম যখন মধুর কাছে যায় তখন সেখানে মিনিস্টার চলে আসে। তখন মধু তাকে আসতে বলে, এত সময় লাগিয়েছো, আর একটু দেরি হয়ে গেলে ও আমার সাথে সংসার করা শুরু করে দিত। মধু গৌতমকে বলে যে সরি গৌতম, আমার কাছে টাকার মূল্য অনেক বেশি। তখন গৌতমের সাথে মিনিস্টারের লোকের অনেক মারামারি হয়। গৌতম সায়েন্টিস্ট হলেও সে মিনিস্টারের লোকদের সাথে এমন ভাবে মারামারি করছিল তাকে দেখে মনে হচ্ছিল যে সে একজন প্রফেশনাল ফাইটার। তখন মিনিস্টার বলে, ও কি আসলেই সায়েন্টিস্ট? তখন গৌতম মিনিস্টারকে বলে যে ওর সাথে যা করার 6 মাসের মধ্যেই করে নাও, তারপর 6 মাসের ভেতরে ওর সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে, কারণ এই মেডিসিনের ডোজ 6 মাস পর পর দিতে হয়, আর যদি এটা না দেওয়া হয় তাহলে সে আগের মতো হয়ে যাবে। সে মধুকে বলে, তুমি সবকিছু না জেনে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছো। গৌতম তাকে আরো বলে যে তোমার যদি টাকা লাগতো তাহলে আমাকে বলতে, আমি যে রিসার্চ করেছি সেই প্রোডাক্ট যদি বাহিরে বিক্রি করি তাহলে আমার কাছে কোটি কোটি টাকা আসবে, কারণ এই পৃথিবীতে সবাই সবার সৌন্দর্য ধরে রাখতে চায়। তখন মিনিস্টার গৌতমকে অফার করে যে আমি মধুকে তোমার কাছে দিয়ে দিব, চলো আমরা দুজন মিলে এই ব্যবসা শুরু করি, যত ইনভেস্ট লাগে আমি করব। তারপর তারা দুইজন মিলে এই ব্যবসা শুরু করে। তারপর মুভিটিকে আগের জায়গায় দেখানো হয়। মধু ইয়াসুদাকে বলে, তুমি যদি আরো জানতে চাও তাহলে একটু পর এখানে আমাদের ক্লায়েন্টের একটা মিটিং আছে, মিটিং এর ভিডিও তুমি এই রুম থেকে দেখতে পাবে, তাহলে সবকিছু বুঝতে পারবে। মধু তার ক্লায়েন্টের সাথে কথা বলে। সে বলে, এই পৃথিবীতে সব মেয়েরা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়, আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যেটা দিয়ে এটা সম্ভব। তখন সেখানে একজন
লোক বলে তোমাদের একজন ক্লায়েন্ট অলিভিয়া এই প্রোডাক্ট নেওয়ার পর মারা গেছে। তখন মধু বলে এই মেডিসিন নেওয়ার পর অন্য কোনো ড্রাগস নেওয়া যাবে না, হয়তো সে এটা জানতো না বা তাকে কেউ ভুলবশত ড্রাগস দিয়ে দিয়েছে তাই সে মারা গেছে। তখন সেখানে আরো একজন লোক জিজ্ঞাসা করে তোমরা যে প্রোডাক্ট ব্যবহার করছো তার মূল উপাদান কি? তখন মধু বলে হিউম্যান ফিটাস, যার মানে হলো পেটে বড় হওয়া বাচ্চা। মধু বলতে থাকে যে বাচ্চারা যখন পেটে থাকে তখন তাদের শরীরে কোনো সূর্যের আলো লাগে না, তাদের রক্ত খুবই উর্বর, তাই তাদের শরীরের প্লাজমা দিয়ে এটি তৈরি করা হয়। ওই লোকটি তখন আরো বলে যে আপনাদের কাছে কিভাবে এত হিউম্যান ফিটাস আছে? তখন মধু বলে যে গরিব মেয়েদেরকে সরোগেট মাদারের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি করানো হয় এবং তাদেরকে অনেক টাকা দেওয়া হয়, এভাবে তাদের থেকে বাচ্চা নিয়ে আমরা এই কাজ করি। আর যদি কারো প্রতি আমাদের সন্দেহ হয় তাহলে তাকে আমরা মেরে ফেলি। গৌতম ক্লায়েন্টদের সাথে দেখা করতে আসে, সেই সুযোগে ইয়াসুদা ওখান থেকে পালিয়ে যায়। ইয়াসুদা একটি ইমার্জেন্সি রুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশদেরকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন বলে আমাদেরকে ওই মেয়েটির মাধ্যমে ফাঁসানো হয়েছে। মেয়েটি যখন গাড়ি পাল্টাচ্ছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদের ফাঁদে ফেলেছে। তখন সবাই জিজ্ঞাসা করে কে হতে পারে? তখন সে বলে কমিশনার। বলরাম সবাই বলে কমিশনার কিভাবে এই কাজ করবে? উনি তো আমাদের পারমিশন দিয়ে সাহায্য করেছিলেন। তখন সে বলে আমাদেরকে যারা সাহায্য করেছে তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে। তখন তাদের মধ্যে একজন বলে কমিশনারের উপরেও তো হামলা করা হয়েছে। তখন ওই অফিসার বলে সে তো আর মারা যায়নি। এটা বলতে বলতে সেই জায়গায় কমিশনার চলে আসে। সে বলে তুমি ঠিকই বলছো, তুমি আসলে একজন জিনিয়াস। ইয়াসুদা বাহিরে এসে দেখতে পায় যে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। তখন তার পিছনে একটি কুকুর তেড়ে আসে আর সে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে যায়। তখন সেই জায়গায় গৌতম চলে আসে আর সে তাকে বলে তোমার পেটে আমাদের এই ঔষধ বড় হচ্ছে আর তুমি কোথায় যাচ্ছ? সে আবারও বলে তুমি ওখান থেকে পালাতে পারবে না, কারণ ওর চারপাশে শুধুই পাহাড়। ইয়াসুদাকে ধরে আবারও সেই হসপিটালে নিয়ে আসা হয় আর সে তাকে বলে তুমি যে আমার কার্ডটি চুরি করেছো সেটি আমি জানি, এছাড়া তোমার ওপর আমার নজর রয়েছে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় কে তুমি? তুমি এখানে কেন এসেছো? কাকে চাও? ইয়াহুদা বলে লীলার জন্য। মধু তাকে বলে তুমি লীলার লাশ দেখার পরও কাকে খুঁজছো? তুমি কাউকে খুঁজছো? গৌতম বলে আমাদের এই কাজে কখনো লস হয় না, কারো দ্বারা কাজের জন্য কোনো ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি। ডেমো দেখার জন্য ওখানে থাকা একটা মনিটর অন করে সে তাকে বলে এই হসপিটালটি পুরো পাহাড়ের মধ্যে, আর এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেঁচে তারপরে এখানে আসতে হবে। আদিবাসীরা আমার ইশারায় যে কাউকে মেরে ফেলতে পারে। তখন সে ওই মনিটরে পুলিশদেরকে দেখায় তারা তার কাছে বন্দী হয়েছিল এবং কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে। কমিশনার তাদেরকে যখন মারতেই যাবে ঠিক ওই সময় ইয়াহুদা গৌতমের মাথায় বন্দুক তাক করে। ইয়াহুদা বলে স্যার এই কাজের মূল কারিগর হলো গৌতম। গৌতম তাকে বলে পুলিশকে দেখে তোমার সাহস বেড়ে গেছে তাই না? তখন ওই অফিসার বলে ইয়াহুদা নিজেই একজন পুলিশ। এরপর আমরা দেখতে পাই মুভিটির প্রথমে ইয়াহুদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল। যখন সে পুরোপুরিভাবে পুলিশ হবে সেজন্য তার কাছে 20 লাখ টাকা ঘুষ চাইছে এবং তাকে অবৈধ কাজের অফার দেওয়া হয়। তখন সে তার সব কথা ওই অফিসারকে জানায়। তখন তার পেছন থেকে তার বোন বিন্দা এসব কথা শুনে নেয়। পরের দিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু দেখা যায় একটি ব্যাগ একটি চিরকুট তার জন্য রেখে গিয়েছে বিন্দা, যেখানে লেখা ছিল এই ব্যাগে 20 লাখ টাকা আছে আর তুমি পুলিশ অফিসার হয়ে যাও। চিরকুট পাওয়ার পর ওই পুলিশ অফিসার এবং ইয়াহুদা তার বোনকে খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে তার বোনের সাথে একজন নার্সের খুব ভালো সম্পর্ক ছিল আর বিন্দা 5 বছরে 5টি সন্তান জন্ম দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছে। ওই নার্স বলে আমি ওর থেকে বেশি কিছু জানি না, আমাদের দায়িত্ব এইটুকুই থাকে গরিব মেয়েদেরকে সরোগেট মাদার হিসেবে রাজি করানো এবং এতে আমাদেরকে 20,000 করে টাকা দেওয়া হয়। আমার মতো অনেক ডাক্তার এবং নার্স এই কাজের সাথে জড়িত। তারপর তারা অফিসে চলে আসে। এখানে তারা আলোচনা করছিল যে ভিতরে শুধুমাত্র একটি মেয়ে যেতে পারবে, কিন্তু এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে স্যারোগেট মাদার হিসাবে কে যাবে। ইয়াহুদা বলে আমি যাব। তখন ওই অফিসার বলে তুমি আমাদের ডিপার্টমেন্টে এখনো জয়েন্ট হওনি, আমাদের থেকে তুমি কোনো সাহায্য পাবে না। কিন্তু ইয়াহুদা ওই অফিসারকে কনভিন্স করে ফেলে আর সে এখানে সারোগেট মাদার হওয়ার জন্য চলে আসে। ইয়াহুদা বলে আমি এখানে আসার পর কাজ শুরু করে দিয়েছি, সুদামার টেপ চুরি করে দেখে নিয়েছিলাম এখানে কে কি কাজ করে, কোথায় ক্যামেরা আছে, আর আমি আমার টিমের সাহায্যে এখানকার আয়নায় একটা পুরো ম্যাপ তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমার ওপর নজর রাখছিলে না, আমিও তোমার ওপর নজর রেখেছিলাম। গৌতম তার ঘর থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদেরকে সিগন্যাল দেয় এবং তারা সেখানে হামলা শুরু করে দেয়। এদিকে হাসপাতালের ভিতরে মারামারি শুরু হয়। সেখানে ইয়াহুদা সবাইকে শক্ত হাতে
ঘায়েল করে আর জঙ্গলেও পুলিশ সবাইকে মেরে ফেলে। সবার শেষে পুলিশ কমিশনারকে মেরে ফেলা হয়। ইয়াহুদা সব মেয়েকে নিয়ে বাইরে চলে আসে। সে দেখে মধু ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন সে হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে আসতে বলে। মধু এসে মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে, আমি তোমাদের উপকার করেছিলাম আর এখানে সব মেয়েদেরকে আমি যত্ন নিয়েছি। ইয়াহুদা বলে যে একজন মায়ের কষ্ট কখনোই তুমি বুঝবে না। তোমার বাচ্চার সাথে যদি এমনটা করা হতো তাহলে তোমার কেমন লাগতো? মধু এখানে এসে বলে, আমার যে রূপ দেখেছো তা আমার বাচ্চার থেকে এসেছে। গৌতম যখন হিউম্যান ফিটাস থেকে স্যাম্পল কালেকশন করেছিল তখন আমি 6 মাসের গর্ভবতী ছিলাম। তাকে আমি আমার বাচ্চাটা দিয়ে দেই। ওই সময় ওখানে সব মেয়েরা বলে ওঠে, তুমি মা না, তুমি একজন ডাইনি। আর মধুকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর সে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসার ইয়াহুদার বোনকে নিয়ে আসে। তখন ওর বোনের ডেলিভারি পেইন শুরু হয়ে যায় আর ডাক্তার আসতে অনেক সময় লাগে। তখন সুদামা বলে, আমি ডেলিভারি করে দিচ্ছি। আমি ওদের মতো কাজ ঠিকই করতাম, কিন্তু আমি ওদের মতো অমানবিক না। তখন তার বোনের ডেলিভারি করানো হয় এবং বাচ্চাটিকে এনে ইয়াসুদের কোলে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় গৌতম পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার তাকে গ্রেফতার করে আর তার ল্যাগেজ থেকে ওই মেডিসিনের ফর্মুলাগুলো নিয়ে নেওয়া হয়। মিনিস্টার গিয়েছিল একটি অনুষ্ঠানে, তখন তাকে মেল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। তো বন্ধুরা, আজকের মুভি সিনসের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ মুভি সিনসের সাথে থাকার জন্য ধন্যবাদ।